তোকে যেভাবে ভৌত বিজ্ঞান শিখিয়ে দেবো, তুই শুধু পড়তে থাকবি, বাকি তোর দায়িত্ব আমার। হাইড্রোজেনের ওপরে অবস্থান করলে তবেই তো তার ইলেকট্রোপজিটিভিটিটা হাইড্রোজেনের থেকে বেশি হবে। এই জিনিসটা ইউজুয়ালি ছেলেমেয়েদেরকে শেখানো হয় না, বলে হয় মুখস্থ করে নাও। কেন মুখস্থ করবো? আমরা লজিকটা শিখে নেবো। আমি জানি তোরা অনেকেই অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারটা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছিস। তোরা প্রচুর কমেন্ট করেছিস, প্রচুর মেসেজ করেছিস আমাকে যে দাদা এই বিক্রিয়াগুলো আমরা লিখতে পারছি না, বুঝতে পারছি না, শিখতে পারছি না, শুধু মুখস্থ করছি। মুখস্থ তো হচ্ছে না, শুধু ভয়টাই বাড়ছে। মানে আমি জাস্ট বোঝাতে পারবো না। আমি যখনই কোনো 10-এর ভিডিও দিচ্ছি, 11-এর ভিডিও দিচ্ছি, 12-এর ভিডিও দিচ্ছি, আমি সঙ্গে সঙ্গে দেখছি কমেন্ট সেকশনে এক দুটো কমেন্ট তো থাকবেই যে দাদা অ্যাসিড ক্ষার লবণটা এখনো দিলে না, একটু আমাদের করে দাও ওইটা। তোদের মধ্যে অনেকেই হয়তো আমাকে প্রথমবার দেখছিস, আবার অনেকে আমার ক্লাস আগে দেখেছিস। দেখ, আমি মেনলি 10, 11, 12 পড়াই। ক্লাস 9-এর ভিডিও সেইভাবে আমাদের চ্যানেলে আসে না সত্যি বলতে, কিন্তু পরের বছর থেকে তোরা আমাকে একদম রেগুলার ভাবে পাবি। এবং মাধ্যমিকের জন্য যা যা করতে হয় ভৌত বিজ্ঞানে, আমরা তার থেকে এক ধাপ ওপরে গিয়ে করব। অ্যাডভেঞ্চার একাডেমি যারা চিনিস, যারা জানিস, তারা বুঝে গেছিস মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপাতে হলে, ভৌত বিজ্ঞানে 100 পেতে হলে তোকে অ্যাডভেঞ্চার একাডেমির সাথে থাকতে হবে। আর সেটা আমরা বিগত বছরগুলোতে পাইয়ে এসেছি, এবছরও পাওয়াবো, নেক্সট ইয়ারও পাওয়াবো তোদেরকে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল, আজকের এই একটা ভিডিওর মধ্যে আমি তোদেরকে একটু অ্যাসিড ক্ষার লবণের বিক্রিয়াগুলোকে লিখতে শিখিয়ে দিই, যাতে তোদেরকে আর মুখস্থ করতে না হয়। আমি তোদের প্রমিস করেছিলাম যে থার্ড সামেটিভের সময় তোদেরকে কিছু 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 করে ভিডিও আমি অবশ্যই করে দেবো। চল, আর কথা বলে লাভ নেই, একটু তোদের পরীক্ষাও সামনে, সেই জন্য তাড়াতাড়ি করে একটু শিখিয়ে দিই। দেখবি আমি জাস্ট তোদের বইয়েরই কয়েকটা পেজ এখানে রেখেছি। অ্যাসিডের কনভেনশনাল বিক্রিয়াগুলোকে যখন তুই পড়তে যাবি, তোকে প্রথমেই দেখবি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া পড়তে হবে। এই যে অ্যাসিড আর ক্ষার, তোরা প্রত্যেকেই জানিস লবণ আর জল তৈরি করে, কিন্তু কিভাবে তৈরি করে শুধুই কি মুখস্থ করতে হবে আমাকে? না, দেখ, প্রথমে তোকে চিনতে হবে ক্ষার মানে কি। আমি যদি তোকেই বলি যে NaOH এর সঙ্গে একটা অ্যাসিড HCl এর রিঅ্যাকশন করা, তুই এখন আমাকে নিশ্চয়ই এইটুকু বলতে পারবি যে দাদা অ্যাসিড এটাকে কেন বলছি, কারণ এটাকে ভাঙলে H+ পাওয়া যাচ্ছে আর জলীয় দ্রবণের মধ্যে H3O+ পাওয়া যাবে, সুতরাং এটা একটা অ্যাসিড। তুই নিশ্চয়ই আমাকে এটাও বলতে পারবি যে দাদা এই NaOH টা একটা ক্ষার, কারণ এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, আমরা দেখতে পাবো এখান থেকে পাওয়া যায় Na+, আর এখান থেকে পাওয়া যায় OH-, আর এই OH- আছে বলেই কিন্তু একটা ক্ষার আছে। একদম পরিষ্কার কথা। এইবার আমি যদি তোকে বলি যে হ্যাঁ রে ভাই, তুই তো শুনেছিস অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে নাকি লবণ আর জল তৈরি করে, তো আমাকে একটুখানি দেখা তো কিভাবে তৈরি করে। তুই বলি দাদা এটা আবার দেখাবো কি করে, আমরা তো মুখস্থ করেছি, আমরা পড়েছি, আমরা লিখে দিতে পারি, দেখাবো কি করে? আমি বললাম না, এখানেই তো ভুল। মনে রাখবি সবসময় এদেরকে প্রথমে ভেঙে লিখবি। এটা তুই পেন্সিল দিয়ে করতে পারিস খাতায়, অথবা সাইডে রাফে করতে পারিস। ধীরে ধীরে তোদের অভ্যাস হয়ে যাবে, করতে হবে না, চোখে দেখে বলে দিবি Na+ আছে, OH- আছে, এইটাকে কিছুক্ষণের জন্য একটু ভেঙে লেখ। H+ আছে, Cl- আছে, হলো। এইবার নিয়মটা হচ্ছে এর পজিটিভ পার্টের সঙ্গে এর নেগেটিভ পার্ট যুক্ত হবে। বল, পজিটিভ পার্টে কে আছে? Na+ আছে। নেগেটিভ পার্টে কে আছে? Cl- আছে। দাদা এইটার নাম সোডিয়াম আয়ন, আর এইটার নাম ক্লোরাইড। ক্লোরাইড কেন? মনে রাখবি ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ থাকলে সেটাকে আমরা ক্লোরাইড বলি, অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ থাকলে সেটাকে অক্সাইড বলি, ফ্লুরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ থাকলে সেটাকে ফ্লুরাইড বলি। এবার যখনই সোডিয়ামের সঙ্গে ক্লোরাইডটা যুক্ত হবে, স্বাভাবিকভাবে Na+ Cl- একসাথে যুক্ত হয়ে NaCl হয়ে গেল। তোরা প্রত্যেকে জানিস সোডিয়ামের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে ক্রস হলে কোনো দিকেই কিছু বসবে না, সিম্পল NaCl বসবে। আর কি হবে দাদা? H+ আর OH- একসাথে জুড়ে যেন তো জল তৈরি করবে। আমি বললাম একদম। এবং এইটাকে বলে রিঅ্যাকশন দেখানো। আমরা মুখস্থ করলাম না, কিন্তু আমরা শুধু এই কনসেপ্টটা শিখলাম যে অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে তখন একজনের পজিটিভ পার্ট আরেকজনের নেগেটিভ পার্টের সঙ্গে যুক্ত হয়, এবং যখনই যুক্ত হয় আমাকে কিছু করতেই হলো না, সহজেই একটা রিঅ্যাকশন একটা লবণে কনভার্ট করে আমাকে দিয়ে দিল। এইভাবে তোমাকে শিখতে হবে। এবং তুই যদি দেখিস এখানে প্রত্যেকটা রিঅ্যাকশনই তাই। এই যে NH4OH তোকে দিয়ে দিয়েছে, আমি তোকে করে দেখাচ্ছি, দেখ, ভয় পাবি না ভাই। তোদেরকে ক্লাস 10-এও আমি এইভাবেই ফিজিক্যাল সায়েন্স শেখাবো, আর তখন তুই বুঝতে পারবি যে ভৌত বিজ্ঞান ভয় পাওয়ার সাবজেক্ট নয়। এখানে 100 তোলা যায়, এবং এইভাবেই প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়েকে পাইয়েছি। তোরাও পাবি, ভয় পাস না। NH4OH আছে,
তার সঙ্গে ধর HCl এর রিয়াকশন করতে বলেছে। এবার বল তুই পারবি তো? তুইও জানিস আমিও জানি যে Clটা Cl মাইনাস রূপেই থাকে। আর এইখানে দাদা আমি কিছুক্ষণের জন্য এটাকে H প্লাস ধরে নি, বললাম একদম ধরে নে। আর দাদা এইটাকে যদি ভাঙি, তা আমরা তো জানি অ্যামোনিয়াম বলে একটা মূলক আছে NH4 প্লাস, আর OH-টা তো OH মাইনাস, কারণ এটা ক্ষার। আর এই OH মাইনাস আছে বলেই তো এটা ক্ষার। তার মানে দাদা এটা অবশ্যই NH4 প্লাস। এখানে যতগুলো আয়ন, এখানে যত মাইনাস, এখানে তত প্লাস, কারণ চার্জটাকেও তো নিউট্রাল করতে হবে রে ভাই। দাদা এইবার কি বলেছিলে বেশ, এর পজিটিভের সঙ্গে এর নেগেটিভ না? আমি বললাম হ্যাঁ। দাদা এর যোজ্যতা কত কি করে বুঝবো? আমি বললাম মাথার উপরে যত চার্জ আছে ওটাই তার যোজ্যতা। যেমন দেখ, ক্যালসিয়ামের মাথার উপরে 2 প্লাস মানে ক্যালসিয়ামের যোজ্যতা 2, অ্যালুমিনিয়ামের মাথার উপরে 3 প্লাস মানে এর যোজ্যতা 3। এইভাবেও তুই খেয়াল রাখতে পারিস। তার মানে দাদা এই যে অ্যামোনিয়ামটা রয়েছে তার মাথার উপরে একটাই প্লাস আছে, তার মানে এর যোজ্যতা 1 হবে। আর এখানে দেখো ক্লোরাইড আছে, ওর মাথার উপরে একটাই মাইনাস, মানে তারও যোজ্যতা 1 হবে। যোজ্যতা কোনোদিন নেগেটিভ হয় না, তাহলে দুটো জায়গাতেই 1, তাহলে ক্রস হলে কোনো দিকেই কোনো সংখ্যা বসবে না। সিম্পল NH4, এই NH4 এর 4টা কিন্তু টোটালি পুরোটা মিলিয়ে NH4টা টোটাল একটা মূলক, তার সঙ্গে Clটা যুক্ত হয়ে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। NH4 প্লাসের নাম অ্যামোনিয়াম, Cl মাইনাসের নাম ক্লোরাইড, ওই জন্য লবণটার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আশা করতে পারি পরিষ্কার আছে। চলো, এবং তার সাথে তুইও বুঝতে পারছিস জল হবে। আমি আশা করব এইটুকু দেখেই তোর মনের মধ্যে একটা কনফিডেন্সের বন্যা বয়ে গেছে। তুই বুঝতে পেরে গেছিস যে না, যেভাবে আমরা পড়তাম সেটা হয়তো সঠিক পদ্ধতি ছিল না, আমরা পড়তাম এটাই, বাট এইভাবে দেখতে হতো। ক্লাস 10-এও তোরা অজৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার পাবি যেখানে বিক্রিয়া শিখতে হয়। প্রচুর ছেলেমেয়ে মুখস্থ করে, পথ বদলে দিয়েছি, এখন আর মুখস্থ করে না। যারা দেখেছে ভিডিওটা, যারা ক্লাসগুলো করছে, তোদেরকে শেখাবো, তোরা চিন্তা করিস না। তোরা যে এখন চ্যানেলটা পেয়ে গেছিস, একদম শুরু থেকে যে ক্লাস 10-এর ক্লাস করবি, তখন দেখবি তোদের আর এই সমস্যা কখনো থাকবে না, তোরা বুঝতে পেরে যাবি। দাদা এইসব তো বুঝলাম, এ তো খার আছে, তো খার আছে, এ তো খার আছে, আমরা এখন এগুলো সব করে দেবো। আমরা এখন এগুলো সব করে দেবো। আমাকে যদি আজকে দেয় AlOH এর হোল থ্রাইস, এই যে AlOH এর হোল 3 প্লাস আমাকে যদি কেউ HCl দিয়ে দেয়, আমি কিভাবে করবো দাদা এটা? আমি বললাম খুব সহজ, তুই আমাকে বল অ্যালুমিনিয়ামকে কি লেখা যায়? না দাদা অ্যালুমিনিয়াম 3 প্লাস লেখা যায়। এখানে কটা OH আছে? 3টে OH আছে, তাহলে আমি লিখবো 3OH মাইনাস, কারণ OH তো মাইনাসই হয়। এবার দাদা চার্জ ব্যালেন্সের বিষয়টা তাহলে বুঝতে পারলে এবার কিভাবে? দেখো 3টে OH মাইনাস মানে 3টে নেগেটিভ চার্জ, আর 3টে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ নেগেটিভ সেম, ওভারঅল নিস্তড়িত হয়ে গেল। এটাই তো চার্জ ব্যালেন্স। আচ্ছা, এইবার দাদা এখানটা দেখো সেম ভাবে H প্লাস আছে, Cl মাইনাস আছে, তো পরিষ্কার কথা Al3 প্লাসের সঙ্গে Cl মাইনাস যুক্ত হবে, পজিটিভের সঙ্গে নেগেটিভ যুক্ত হবে। দাদা অ্যালুমিনিয়াম 3 প্লাস মানে এর যোজ্যতা কিন্তু 3 আছে। বললাম হ্যাঁ একদম। দাদা Cl মাইনাস মানে এর যোজ্যতা কিন্তু দাদা 1 আছে, মানে গল্প হয়ে গেছে। কেন গল্প হবে? ক্রস কর দাদা, Al বসলো, হ্যাঁ Cl বসলো, হ্যাঁ Cl এর তলায় দেখো 3 বসবে একটা, বললাম একদম। তাহলে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দাদা এখানে কি 1টা লিখতে হবে ক্লোরিনের জন্য? না, 1 লিখতে হয় না, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। এইবার H প্লাস আছে, OH মাইনাস আছে, আরে H প্লাস OH মাইনাস মিলে জল ছাড়া আর কি তৈরি হবে বল? এইবার আমাকে শুধুমাত্র একটুখানি ব্যালেন্স করতে হবে, এটাকে আর কিছু না। এই যে পুরো ইকুয়েশনটা আছে, আমরা যদি এগুলো সব মুছে দিই, রিয়াকশন তোর ফর্ম হয়ে গেছে। এবার তুই একটু ব্যালেন্স করতে পারবি না? তোকে যদি আমি এখন জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তুই আমাকে বল এখানটা Cl কতগুলো আছে, তুই বলবি দাদা Cl তো 3টে আছে, তাহলে সামনে একটা 3 বসিয়ে দিই। যখনই আমি 3 বসিয়ে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানটায় অক্সিজেন 3টে হয়ে গেছে, তাহলে আমি এখানটাতেও একটা 3 বসিয়ে দিলাম। এবার একটু ব্যালেন্সটা মিলেছে কিনা দেখতো। ব্যালেন্স করা কিন্তু তোরা প্রত্যেকেই জানিস কি করে করতে হয়। যদি না জেনে থাকিস, আমি একটা ব্যালেন্সের সেপারেট ভিডিও করে দিয়েছি, সেটা দেখলেও তুই শিখে যাবি। দেখ অ্যালুমিনিয়াম একটা আছে, অ্যালুমিনিয়াম একটা আছে, অক্সিজেন 3টে আছে, অক্সিজেন 3টে আছে, হাইড্রোজেন এখানটায় 3টে, এখানটায় 3টে, মোট 6টা আছে। দেখ হাইড্রোজেন 3 2 6টা আছে। ক্লোরিন দেখ এখানে 3টে আছে, এখানে 3টে আছে। তার মানে তুই বুঝতে পারছিস ব্যালেন্স উভয় দিকে মিলে গেছে। আমার তোকে আজকে ব্যালেন্স শেখানোর খুব একটা ইচ্ছা নেই, আমি তোকে বিক্রিয়াটা শিখিয়ে দিয়েছি, এবং তুই যে একটুখানি বুঝতে পেরেছিস যে হ্যাঁ শেখা যাচ্ছে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। দাদা আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? না দাদা এগুলো তো সব বুঝতে পারছি, এগুলো তো সব বুঝে গেছি আমি, একদম আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে এইসব। তুমি আমাকে বলো এইটা কি করছে এখানে, এই CaO-টা কি করছে? কেন রে? না দাদা CaO-র মধ্যে তো কোনো OH মাইনাস নেই,
এই যে আজকে আমরা ক্ষার যাদেরকে বলছি, আমরা যাদের সাথে বিক্রিয়া করব তারা তো ক্ষার হবে। এই সিএও এখানে কি করছে? আমি একটু আগে এখানেও দেখলাম, এই যে দেখো সিইউও, এই যে দেখো Fe2O3, এরা কি করছে এখানে? আমি বলছি ভাই এরা তো ধাতব অক্সাইড, এরা তো ধাতুর অক্সাইড। মনে রাখবি ধাতুর অক্সাইড কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, এদেরকে আমরা ক্ষারীয় অক্সাইড বলে থাকি। মানে তুই যে কোনো সময় তুই যখনই ধাতুর অক্সাইড দেখবি মনে রাখবি এরা ক্ষারীয় অক্সাইড। কেন? কারণ ধাতুর অক্সাইডস গুলো যদি জলের সঙ্গে যুক্ত হয় তখন এরা ক্ষার তৈরি করে। মানে আজকে ধর এটাকে আমি জলের সাথে যুক্ত করলাম, একটা ক্যালসিয়াম আছে তো একটা ক্যালসিয়াম লিখলাম, একটা দুটো অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, তাহলে লিখলাম CaOH এর হোল টুয়াইস। দেখ দুটো অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, হলো একটা ক্যালসিয়াম আছে, ব্যালেন্স মিলে গেছে। এবং এটা একটা ক্ষার, তুইও বুঝতে পারছিস আমিও বুঝতে পারছি। সুতরাং ধাতুর অক্সাইড দিয়েও কিন্তু এই রিয়াকশন করা যেতে পারে, একই রকম ভাবে হবে, কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই, শুধু ব্যালেন্সের বিষয়। এখানে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স খুব একটা করে দেয়নি, কিন্তু ব্যালেন্স তোরা সব পারবি। যারা ব্যালেন্স জানিস না, আমার এই চ্যানেলে ব্যালেন্সের ভিডিও করা আছে, দেখে নে, ব্যালেন্স একদম গল্প শেষ হয়ে যাবে। এই যে CaO আছে তার সঙ্গে ধর HCl এর রিয়াকশন করতে বলেছে, তুই কি জানবি? তোকে যেটা শিখিয়ে দিয়েছে তুই শুধু ওইটুকু জানবি, যে দাদা কি শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে? এর পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্ট রিয়াকশন করবে। পজিটিভ পার্টে আছে ক্যালসিয়াম, যোজ্যতা কত 2, নেগেটিভ পার্টে আছে Cl, যোজ্যতা কত 1, তো করে দেখ ক্রস, তাহলে হয়ে গেল CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। দাদা হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল ছাড়া আর কি তৈরি করবে? গল্প শেষ। তো 2 বসিয়ে দিলেই গল্প শেষ হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে গেল। এইভাবেই করতে হবে ভাই, দিস ইজ দ্য প্রসেস। আমি আশা করব প্রথমটাই তোরা দেখে বুঝতে পেরে গেছিস ভৌতবিজ্ঞান কি জিনিস। নেক্সট, কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। দাদা এইটা কি করে করব বলে, এইটা কিন্তু খুব কঠিন জিনিস। আমি বললাম একটু মন দিয়ে দেখতে, ধর প্রথম যে রিয়াকশনটা আছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া, যখনই HCl এর বিক্রিয়া কার্বনেটের সঙ্গে হবে, কোনো অ্যাসিডের বিক্রিয়া যখনই কার্বনেট বাইকার্বনেটের সাথে হবে, এইভাবে একটুখানি চিন্তা করবি। কার্বনেট রিয়াকশন করার সময় এইভাবে ভেঙে যায়, ভেঙে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন। টেনেও যখন তোরা রাসায়নিক গণনা বলে একটা চ্যাপ্টার পড়বি, সেই চ্যাপ্টারটা তো তোদেরকে আমি বিক্রিয়া লেখা শেখাবো, যে এক্স্যাক্টলি লিখতে কি করে হয়। এখন একটুখানি শিখে নে, তোদের ক্লাস 9-এ যেটুকু লাগবে বলে দিচ্ছি। এই যে ধর যখনই কার্বনেটটাকে CO3টাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিলাম, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, আমার কাছে কিন্তু সম্পূর্ণ দরজা খুলে গেছে। কিভাবে? প্রথমে কি শিখিয়েছি? এর পজিটিভ পার্টের সঙ্গে এর নেগেটিভ পার্টের রিয়াকশন হবে। দাদা ক্যালসিয়াম আছে 2 যোজ্যতা, ক্লোরিন আছে 1 যোজ্যতা, ক্রস করে দিই, হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরাইড। দাদা কার্বন ডাই অক্সাইড তো গোটা তৈরি হয়েছে, তো গোটা বসিয়ে দিই। আর কি দেখতে পাচ্ছি? এটা হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরিনের গল্প শেষ হয়ে গেল। তার মানে দাদা আর শুধুমাত্র আমি দেখছি পড়ে আছে এখানটা থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেন। দাদা হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল ছাড়া আর কি হবে বলো? বললাম একদম। তার মানে রিয়াকশন কি শেষ? শেষ তো। তোরা তো পড়েছিস যে অ্যাসিড কার্বনেট বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া যখনই করবে তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। দেখ এই যে কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, ক্লোরাইড লবণ, এই যে ক্লোরাইড লবণ, কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড, আর জল, এই যে জল তৈরি হয়ে গেছে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস দেখি গ্যাস রূপে লেখা রয়েছে। এবার যেখানে যেখানে ব্যালেন্স দরকার পড়বে তুই ব্যালেন্স করে দিবি। ব্যালেন্স নিয়ে আমি বারবার করে বলছি, ব্যালেন্স নিয়ে কোনো চিন্তা নেই, ব্যালেন্সের ভিডিও দেখে না ব্যালেন্স শিখে যাবে। কিন্তু বিক্রিয়াটা লিখতে শিখে গেছিস কি? শিখে গেছিস। কার্বনেট থাকলো মানে ভেঙে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন করবো, কার্বন ডাই অক্সাইড গোটা তৈরি হবে, হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল হবে, পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট যুক্ত হয়ে এই ক্লোরাইডটা তৈরি করলো, শেষ। এবার বিভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন রকম করবি। যখন বাইকার্বনেট থাকবে তখন দাদা কি করবো? আরো সোজা, ধর এখানে দিয়ে দিয়েছে সোডিয়াম বাইকার্বনেট, কার সাথে রিয়াক্ট করিয়েছে বলে? HCl এর সাথে। দেখ তো কিভাবে করিয়েছে। দাদা এই দেখো পজিটিভ পার্ট Na+ আছে, এই যে দেখো Cl-, আরে দুজনেরই তো যোজ্যতা 1, তাহলে আবার কি আছে? NaCl করে দিলাম। দাদা তুমি শিখিয়েছো না এটাকে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনে ভাঙতে হয়? শিখিয়েছি। কার্বন ডাই অক্সাইড গোটা তৈরি হলো। এবার দাদা কি হবে? আরো সোজা, দেখ এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, জল তৈরি করে ফেললো। আর কি আছে ভাই? যা শিখিয়েছি ওটাই তো দেখতে পাচ্ছিস, পরিষ্কার কথা। দাদা এইটা এবার কি করে করবো বলো? এই যে বলেছে কিছু কিছু ধাতুর সাথে বিক্রিয়া, আবার এইসব কি সব কথাবার্তা লিখে দিয়েছে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে অবস্থান করে, লঘু HCl এর সাথে বিক্রিয়া করে, এগুলো কি কাছের কথা, সবুজ 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 কি দিয়ে দিয়েছে, এগুলো কি করে মুখস্থ করবো?
মুখস্থ করতেই হবে। ক্লাস 10-এর যখন ধাতুবিদ্যা চ্যাপ্টার পড়াবো, সেখানে একটা সমাজের বাস্তব চিত্র দেখাবো তোদেরকে আমি। সেখানে দেখাবো যে কিভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তোকে সরিয়ে অন্যজনকে জায়গা দেওয়া হবে বা অন্যজনকে সরিয়ে তোকে জায়গা দেওয়া হবে। সব সময় দেখবি তোর জায়গাটা অনিশ্চিত, কেউ না কেউ সেটাকে নিয়ে নেবে। তো এই বাস্তব চিত্রটা তোদেরকে টেনে বেশি ভালো করে দেখাবো। আপাতত তোদের যেটা লাগবে আমি সেটুকু তোদেরকে শিখিয়ে দিই, ঠিক আছে? দেখ, এখানটায় আমি পর পর কতগুলো ধাতু লিখেছি। শুধু এই ধাতুর মধ্যে একমাত্র অধাতু আছে, মানে ধাতু নয় বলবো, সে হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের রেসপেক্টে প্রত্যেকটা ধাতুর তড়িৎ ধনাত্মকতাকে বিবেচনা করা হয়। ধাতুর ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা কথাটা প্রচলিত, কারণ ধাতু মাত্রেই সর্বদা পজিটিভ, ধাতু মাত্রেই সর্বদা ইলেকট্রন ছাড়ে। তোরা যে কোনো ধাতু দেখেছিস সবসময় দেখবি সে ইলেকট্রন ত্যাগ করে, সবসময় দেখবি সে একটা পজিটিভ ক্যাটায়ন রূপে থাকে। Na+, Ca2+, Mg2+, প্রত্যেকটার ক্ষেত্রে Al3+, প্রত্যেকের ক্ষেত্রে দেখ সবসময় তারা পজিটিভ ক্যাটায়ন। Zn2+, Cu+, Cu2+, সবার দেখবি ওরা সবসময় ক্যাটায়ন থাকে। এবার হাইড্রোজেনের রেসপেক্টে তাদের তড়িৎ ধনাত্মকতাটাকে আমাকে পরিমাপ করার জন্য এরকম একটা শ্রেণী তৈরি করে দেওয়া হয়েছে। এটাকে আমরা ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণী বলি। শুধু এইটুকু খেয়াল রাখ যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা যখনই নিচ থেকে ওপরের দিকে যাই তখন ধাতুগুলোর তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে, ধাতুগুলো আরো স্ট্রং হতে থাকে, ওদের ইলেকট্রো পজিটিভিটি, ওদের পাওয়ারটা বাড়তে থাকে। আর যত উপরের দিকে যাচ্ছি তত কি বাড়ছে বল? পাওয়ার বাড়ছে। তত ধাতুগুলোর ইগো বাড়তে থাকে। যত ইলেকট্রো পজিটিভিটি বাড়ে ও বলবে আমার ধাতব চরিত্র বাড়ছে, আমি হচ্ছে বড় ধাতু, তার মানে আমার পাওয়ার বাড়লো, আমার ইগো বাড়লো, মানে আমার টাকা বাড়লো। খেয়াল রাখবি কথাগুলো। এইবার ধর আমি তোকে বলছি একটা রিয়াকশন আছে সি এর সাথে HCl, আচ্ছা মানে ক্যালসিয়ামের সাথে, আমি একটু বড় করে লিখে দেখাচ্ছি। দেখ, ধর রিয়াকশনটা দিয়েছে ক্যালসিয়ামের সাথে HCl এর রিয়াকশন। তুই আমাকে বলতো ভাই, এই HCl টাকে ভাঙলে আমরা কি পাই? দাদা H+ পাবো আর Cl- পাবো। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমরা এইভাবে ভেঙে লিখতেই পারি, জাস্ট দেখানোর জন্য। এবার তুই আমাকে বল, এই Cl- টা তো একটা নেগেটিভ স্পিসিস, একটা নেগেটিভ আয়ন, ওর কি চাই? ওর শুধু পজিটিভিটি চাই, ওর শুধু ধনাত্মকতা চাই, ওর ধাতব ক্যারেক্টার চাই। ও দেখতে পাচ্ছে ওর কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে এই H+, আরেকটা হচ্ছে এই ক্যালসিয়াম। আমি তোদেরকে কি শেখালাম? যত উপরের দিকে উঠবি তত ইলেকট্রো পজিটিভিটি, পাওয়ার, ইগো, টাকা সব বাড়বে। এটা শুধুমাত্র একটা কেসে ইমাজিন করবি না, এটা সমাজের যে কোনো কেসের ক্ষেত্রে সত্যি, যে কোনো কেসের ক্ষেত্রে। আজকে এটা ধর তোর কোম্পানির বস, এটা তুই, আর এটা তোর থেকে কোনো ভালো এমপ্লয়ি, কার দিকে যাবে? তার দিকে যাবে, সমস্ত ক্ষেত্রে তাই। এইবার চিন্তা করে দেখ দাদা, হাইড্রোজেন এখানটায় রয়েছে আর ক্যালসিয়াম দেখো কত উপরে রয়েছে। তার মানে হাইড্রোজেনের থেকে ক্যালসিয়ামের ইলেকট্রো পজিটিভিটি অনেক বেশি, তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি, ক্যালসিয়ামের পাওয়ার বেশি, ইগো বেশি, টাকা বেশি, সব বেশি। তাহলে Cl- দেখবে, হ্যাঁ আমি কার সাথে পড়ে রয়েছি? হাইড্রোজেনের সাথে। আমার কার সাথে গিয়ে যুক্ত হওয়া উচিত? ক্যালসিয়ামের সাথে। তার মানে এইবার খেলা ঘুরে গেছে, এই Cl- ক্যালসিয়ামের সাথে গিয়ে যুক্ত হবে, ক্যালসিয়ামের যোজ্যতা 2, Cl- মানে 1, যখনই ক্রস হবে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হলো। হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন চুপচাপ হাইড্রোজেন গ্যাস রূপে বেরিয়ে চলে যাবে, নদীর ধারে গিয়ে কাঁদবে। আবার কি করবে ভাই? এইবার তুই ব্যালেন্স তো করতে পারবি, দুটো Cl দুটো হাইড্রোজেন সামনে 2 বসিয়ে দে, গল্প শেষ। তোকে শুধু শেখালাম ক্লোরাইডটা গিয়ে কেন ধাতুর সাথে যুক্ত হলো, কেন হাইড্রোজেন বেরোলো, আর কেন তোকে এই কথাটা লিখে দেয় যে যে সমস্ত ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে অবস্থান করে তাদের জন্যই এই বিষয়টা প্রযোজ্য। আরে কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে অবস্থান করলে তবেই তো তার ইলেকট্রো পজিটিভিটিটা হাইড্রোজেনের থেকে বেশি হবে, তবেই তো Cl- সেখানে গিয়ে ওর সাথে যুক্ত হয়ে যাবে। কমপ্লিট। এবার দাদা, এই বিষয়টা তাহলে নিশ্চয়ই সত্য যে যারা হাইড্রোজেনের থেকে নিচে অবস্থান করছে, এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকে, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই হাইড্রোজেন পাওয়া যাবে না।
পাওয়া যাবে না তো। দেখ দেখ জল তৈরি হচ্ছে, হাইড্রোজেন আছে নেই তো, কপার আছে দেখ, সিলভার আছে, এই দেখ দেখ দেখ, এই দেখ কপার আছে, এই দেখ সিলভার আছে, দেখতে পাচ্ছিস এই যে হাইড্রোজেনের তলায় কমপ্লিট। বাকি এই রিয়াকশন তুইও জানিস, এই যে সিএল হচ্ছে, এই যে এখান থেকে হাইড্রোজেন অক্সিজেন মিলে জল তৈরি হয়ে যাচ্ছে। ফিনিশ ফিনিশ ফিনিশ। এবার এটা হচ্ছে HCl এর শনাক্তকরণ পরীক্ষা। তোরা প্রত্যেকেই শনাক্তকরণের বিষয় জানিস, তোরা জানিস সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করতে হয়। সিলভার নাইট্রেট মানে দাদা AgNO3। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি AgNO3 টাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো পাবো, একটা Ag প্লাস আর একটা NO3 মাইনাস। NO3 মাইনাস হচ্ছে একটা মূলক যেটাকে নাইট্রেট বলা হয়, নাইট্রেট, টয়ের ফলে একা ট হয়েছে। চলো কমপ্লিট। আচ্ছা এইবার এখান দিয়ে যদি আমরা ট্রিট করি, স্বাভাবিক এর পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্টের সঙ্গে যুক্ত হবে, তাহলে Ag প্লাস এর সঙ্গে Cl মাইনাস এর রিয়াকশন, দুজনেরই যোজ্যতা 1, তাহলে তৈরি হলো AgCl এর সাদা অধক্ষেপ। এখানে H প্লাস NO3 মাইনাস এর সঙ্গে যুক্ত হবে, HNO3 তৈরি করবে, গল্প শেষ। এবার এই AgCl যেটা তৈরি হবে সেটা এতে দ্রাব্য, ওতে অদ্রাব্য, এইসব জিনিসপত্র তোরা এগুলো জানিস, ঠিক আছে। HCl নিয়ে যত কিছু বলার ছিল, মোদ্দা কথা অ্যাসিড নিয়ে যা কিছু শেখানোর ছিল তোকে আমি শিখিয়ে দিয়েছি। এবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিডের ক্ষেত্রে তোরা সেগুলোকে প্রয়োগ করতেই পারবি। শুধু এই বিষয়টা একটুখানি দেখ, HNO3 নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড যেহেতু একটা জারণধর্মী অ্যাসিড, ও যেহেতু একটা তীব্র জারক, ও কিন্তু এই যে হাইড্রোজেনটা যে উৎপন্ন হচ্ছে না, ওই হাইড্রোজেনটাকে হাইড্রোজেন রাখবে না। এই জিনিসটা ইউজুয়ালি ছেলেমেয়েদেরকে শেখানো হয় না, বলে হয় মুখস্থ করে নাও। কেন মুখস্থ করব? আমরা লজিকটা শিখে নেব যে কেন আমরা যখনই নাইট্রিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করতে যাচ্ছি, সেখানে ধাতুর সাথে রিয়াকশনের সময় আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশন দেখতে পাচ্ছি। কেন আমাদের এই বিক্রিয়াগুলো পড়তে অসুবিধা হয়? তার কারণ নাইট্রিক অ্যাসিড এত তীব্র জারক যে ও উৎপন্ন হওয়া মাত্রই এই হাইড্রোজেনটাকে জারিত করে জলে কনভার্ট করে দেয়। অক্সিজেন যুক্ত হয়ে গেল মানে তো জারণ করে দিল, এবং যেই মাত্র জারিত হয়ে যাচ্ছে তুই কিন্তু আর হাইড্রোজেন পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস, তুই সমস্ত ক্ষেত্রে জল দেখতে পাচ্ছিস, এবং তোর মনে হচ্ছে যে যা, এটা তো এক্সেপশন হয়ে গেল। আর এক্সেপশন কিছুই না, এখানে দেখ বাকি সব সেম আছে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, লবণ জল, লবণ জল, লবণ জল, যেমনি তোদেরকে শিখিয়েছিলাম সব তেমন আছে। শুধু এখানটাতে দেখ গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড, বাবা তীব্র জারক। যখনই রিয়াকশন হচ্ছে তুই শুধু প্যাটার্নটা একটুখানি খেয়াল কর। ধাতুর সঙ্গে রিয়াকশন করাচ্ছি, এখানে যেমনি নাইট্রেট উৎপন্ন হওয়ার সেমনি তো নাইট্রেট উৎপন্ন হবে, এর পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্ট যুক্ত হয়ে সে তো তৈরি হবেই। তুই এখানটা দেখছিস কপার আছে, ধর কপার আমি বললাম তার যোজ্যতা ধর আমি 2 নিলাম, আর এখানটা ধর NO3 মাইনাস আছে, NO3 মাইনাসের যোজ্যতা 1 নিলাম, তাহলে এই যে জিনিসটা Cu NO3 হোল টুয়াইস, এটা তো একদম জানা কথা, এটা তো তৈরি হবেই। শুধু এইখানটাতে একটুখানি নতুন নতুন পদার্থ তোরা দেখতে পাচ্ছিস, যেগুলো তোরা HCl এর ক্ষেত্রে দেখতে পাসনি। কেন? কিভাবে দেখতে পাচ্ছি দাদা? আমি বললাম এই যে এখান থেকে যেই মাত্র হাইড্রোজেনটা তৈরি হচ্ছে, এই নাইট্রিক অ্যাসিড, পড়ে থাকা নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেনটাকে জারিত করে দিয়ে জলে কনভার্ট করে দিচ্ছে। আর যেই মাত্র হাইড্রোজেনটা জলে কনভার্ট হলো, যদি কারোর জারণ হয় তো কারোর তো বিজারণ হবে। এই যে নাইট্রিক অ্যাসিড যে কিনা জারিত করছে, সে নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হলে দেখ নাইট্রিক অক্সাইড NO তে কনভার্ট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য রিয়াকশন। যে জারিত করছে সে নিজে বিজারিত হচ্ছে। জারিত করছে কাকে? হাইড্রোজেনকে। পরিণত করছে কিসে? জলে। বিজারিত হচ্ছে সে নিজে, বিজারিত হয়ে কিসে কনভার্ট হচ্ছে? নাইট্রিক অক্সাইডে কনভার্ট হচ্ছে NO তে। এইবার এই বিজারণেরই বিভিন্ন ধরনের প্রোডাক্ট তোরা দেখতে পাচ্ছিস, কখনো NO, কখনো N2O, কখনো N2, বিভিন্ন টাইপের প্রোডাক্ট তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু দেখতে পারলি প্যাটার্নটা একদম সেম। এই দেখ বারবার পজিটিভ নেগেটিভ পার্টের সাথে যুক্ত হচ্ছে, যখন এই বাষ্পের সাথে রিয়াকশন হচ্ছে তখন আবার অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, নাইট্রোজেনটাকে বার করছে, জল বার করে দিচ্ছে। এখানে দেখ পজিটিভ নেগেটিভ পার্ট যুক্ত হচ্ছে, আবারও একই রকম কেস, জারিত করে জল, নিজে বিজারিত হয়ে যাচ্ছে। সব দেখবি একই ধরনের গল্প, সব কিছুতে তুই দেখতে পাচ্ছিস একই ধরনের প্যাটার্ন। এখানেও তুই দেখতে পাচ্ছিস HNO3 আছে, পজিটিভ নেগেটিভ পার্ট। এখানে দেখ আবারও সেম NO2 তৈরি হচ্ছে, এখান দিয়ে H2O। মানে এই স্পেশাল প্রোডাক্টটাকেই তোকে শুধু একটু খেয়াল রাখতে হচ্ছে, আর কোন কোন কন্ডিশনে করছে সেগুলোকে একটু মনে রাখতে হচ্ছে, কিন্তু প্যাটার্ন ওই সেম। প্যাটার্ন তুই শিখে গেছিস। এবার যদি তীব্র জারক পদার্থ দেয়, জারিত করে জল, নিজে বিজারিত হয়ে কিছু একটা, ওইটাকেই আমাকে শুধু একটু লিখে খাতার মধ্যে 3-4টে পেপারে লিখে রাখতে হবে, ব্যাস। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন তুই ধরে ফেলেছিস। বাকি এবার তুই যেখানেই দেখবি তোর চোখের মধ্যে সবসময় সেই প্যাটার্নটা পড়ে যাবে। তুই যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখিস, এই দেখ ক্ষার আছে, এই দেখ অ্যাসিড আছে,
তুইও দেখতে পাচ্ছিস, আমিও দেখতে পাচ্ছি। এখানটা দেখ, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্টের রিয়াকশন হচ্ছে এবং জল তৈরি হচ্ছে, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্টের রিয়াকশন হচ্ছে এবং জল তৈরি হচ্ছে, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্টের রিয়াকশন হচ্ছে, জল তৈরি হচ্ছে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার নর্মাল ব্যাপার, লবণ আর জল তৈরি হওয়া, পজিটিভ নেগেটিভ পার্ট যুক্ত হয়ে জল বের করে দেবে, শেষ। দাদা এই যে কার্বনেট বাইকার্বনেট একই রকম হবে, কেন একই রকম হবে না? সবই একই হবে। এই যে ধরো ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, তার সঙ্গে ধরো সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হচ্ছে, তাহলে তুইও জানিস আমিও জানি রিয়াকশন করার প্রবণতা কিভাবে শিখিয়েছিলাম। MgCO3 এটাকে যদি আমরা ভাঙি পাওয়া যাবে কি Mg2+, তার সঙ্গে পাওয়া যাবে কি CO3 2-। এখান দিয়ে কি পাওয়া যাবে বল? এখান থেকে আমি পাওয়া যাবে 2H+ এবং তার সাথে পাওয়া যাবে SO4 2-। তাহলে এর পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্টটা যুক্ত করলে কি হয়ে যাচ্ছে বল? Mg আর SO4 একসাথে যুক্ত হয়ে MgSO4। এবার দাদা তুমি কি শিখিয়েছিলে বলো? আমি বললাম পজিটিভ নেগেটিভ পার্ট যুক্ত করে দেওয়ার পরেই তুই চোখের সামনে কি দেখবি? CO3 দেখবি। CO3টাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? CO2 আর অক্সিজেন পাওয়া যাচ্ছে। দাদা CO2টা তুমি বলেছিলে গোটা গোটা বসিয়ে দিতে, আমি বললাম গোটা গোটা বসিয়ে দে। আর দাদা এই অক্সিজেন পড়ে আছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জল, হা বুঝে গেছি। বাইকার্বনেটও কি সেম কেস? হ্যাঁ সেম কেস। পজিটিভ নেগেটিভ পার্ট যুক্ত কর, কার্বন ডাই অক্সাইড জল বিদায় কর, গল্প শেষ। শেষ শেষ শেষ। ধাতুর সাথে বিক্রিয়া যখনই লঘু বলে দেবে, নিশ্চয়ই এটাকে এখানে লঘু বলে দিয়েছে, এটাকে লঘু বলে দিয়েছে। লঘু সালফিউরিক অ্যাসিড কিন্তু ওই নর্মাল যেমন বিক্রিয়া দেখিয়েছিলাম অমনি বিক্রিয়া করবে। আর গাঢ় সালফিউরিক অ্যাসিড এগুলোই তোদেরকে দেখবি ক্লিয়ার করা হয় না, যে লঘুর ক্ষেত্রে গাঢ়র ক্ষেত্রে কেন ডিফারেন্স গুলো আসছে। বিকজ লঘু সালফিউরিক অ্যাসিড ওরকম তীব্র জারণ ধর্ম দেখাচ্ছে না, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা থাকে সেটা কিন্তু আবার তীব্র জারণ ধর্মী। মানে ও কিন্তু আবারও হাইড্রোজেনকে জলে কনভার্ট করে দেবে, নাইট্রিক অ্যাসিড যেমন রিয়াকশন করে দিচ্ছিল। কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুই দেখ, ধাতুর সাথে বিক্রিয়া স্বাভাবিক, এই যে SO4 2- কার সাথে থাকবে? হাইড্রোজেনের সাথে? না 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 না, উচ্চ তড়িৎধর্মী উচ্চ পজিটিভ ম্যাগনেসিয়ামের সাথে থাকবে। MgSO4 আর হাইড্রোজেন কেটে পড়লো গ্যাস হয়ে। দেখ সব কটার মধ্যে তুই একই কেস দেখতে পাচ্ছিস। দেখ এখানটা SO4 2- কাকে দেখবে? জিঙ্ককে। সবাই হাইড্রোজেনের থেকে উপরেই অবস্থান করছিল, ওই ছকটার মধ্যে দেখিয়ে দিয়েছিলাম। আয়রন হাইড্রোজেনের থেকে উপরেই অবস্থান করছিল, তাহলে SO4 কার সাথে কি যুক্ত হবে? আয়রনের সাথে। SO4 কার সাথে কি যুক্ত হবে? জিঙ্কের সাথে। SO4 কার সাথে কি যুক্ত হবে? ম্যাগনেসিয়ামের সাথে। তিনটে ক্ষেত্রে দেখ হাইড্রোজেন লিবারেট হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে। এবার তোকে যখনই সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা দিতে বলেছিল, তোকে কি মেশাতে হয়েছিল বল? বেরিয়াম ক্লোরাইড মেশাতে হয়েছিল। যখনই তুই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইড মিশিয়ে দিবি, দেখ তোদের বিক্রিয়াতে সমস্যা ছিল। দাদা বিক্রিয়াটা লিখবো কি করে? এখন আশা করবো চোখের সামনে ফুটে ফুটে উঠছে। দাদা এর নেগেটিভ পার্টের মধ্যে রয়েছে SO4 2-, এর পজিটিভ পার্টের মধ্যে রয়েছে বেরিয়াম 2+। 2+ এর সঙ্গে 2-, পজিটিভের সঙ্গে নেগেটিভ, বেরিয়ামের সাথে সালফেট, বেরিয়াম সালফেট। আশা করবো ক্লিয়ার। এখানে Cl আছে, এখানে H2 আছে, আবার কি গল্প আছে? 2HCl করে দাও, গল্প শেষ হয়ে গেছে। আমি বললাম শেষ হয়ে গেছে। দাদা বেরিয়াম সালফেট, এই তো বেরিয়াম সালফেট সাদা অদক্ষেপ। এবার কোথায় দ্রাব্য কোথায় অদ্রাব্য সেগুলো তুই জানিস। তোকে বিক্রিয়া শিখিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার, আমি তোকে বিক্রিয়া শিখিয়ে দিয়েছি। তোদের বইয়ের মধ্যে আমি দেখলাম বলয় পরীক্ষাটা ঠিকঠাক লেখা নেই। আমি তোকে বলয় পরীক্ষার ছবি দিয়েছি আমার কেমিস্ট্রি ক্লাস 12-এর যে কেমিস্ট্রি আমি শেখাই, ওই কেমিস্ট্রি বই থেকে তোদেরকে 12-এর ওই ছবিটা তুলে দিয়েছি। তোরা এখানে 12-এর বইয়ের বলয় পরীক্ষা দেখতে পাচ্ছিস এবং তুই দেখবি প্যাটার্ন পুরো সেম। তোদেরকে যেভাবে নিতে বলেছিল সমস্ত কিছু, তোদেরকে শুধু একটা জিনিস ভুল শেখানো হয়। কি বলতো? তোদেরকে বলা হয় বলয় পরীক্ষা নাকি নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা। আমি বলবো না পুরোপুরি ভুল, সত্যিই তাই, কিন্তু শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড বলে কথাটাকে ছোট করলে হবে না। বলয় পরীক্ষাটা অ্যাকচুয়ালি নাইট্রেট আয়নের শনাক্তকরণ পরীক্ষা, NO3- এর শনাক্তকরণ পরীক্ষা। যদি আমি আজকে এখানে নাইট্রিক অ্যাসিড না নিয়ে সোডিয়াম নাইট্রেট নিতাম, NaNO3 নিতাম, তাতেও কিন্তু এই বলয় পরীক্ষা কাজ করতো। কারণ নাইট্রিক অ্যাসিড স্পেসিফাই করলে হবে না, যে কোনো পদার্থ যার মধ্যে নাইট্রেট আয়ন আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলয় পরীক্ষা কাজ করবে। এই জন্য এখানে দেখ ক্লাস 12-এর ক্ষেত্রে নাইট্রেট আয়ন নিয়ে করা হয়েছে, কিন্তু তোদের দরকার শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোরা প্রত্যেকেই জানিস যে এর প্রথমে একটা জলীয় দ্রবণ নিয়ে নিতে হয়। জলীয় দ্রবণটা নেওয়ার পরে স্বাভাবিক তার মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ মেশাতে হয়। ওটাকে কিন্তু আগে থেকে তৈরি করে রাখলে চলবে না, সদ্য প্রস্তুত করেই নিতে হবে। তারপরে কি করতে হবে? একটু কাত করতে হবে, যে পরীক্ষা নলটিকে একটু কাত করে তার গা বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালতে হবে। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালা হলো, তারপরে গাঢ় সালফিউরিক অ্যাসিড ভারী হওয়ার জন্য নিচে চলে যাবে। তুই দেখতে পাবি অ্যাসিড আর দ্রবণের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়ে গেছে। এগুলো তোরা প্রত্যেকে জানিস। এই রিয়াকশনটার মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, এই প্রথম স্টেপটা তোদের লাগবে না, কারণ তোরা ডিরেক্ট নাইট্রিক অ্যাসিড নিয়েই করছিস।
তোদেরকে যদি কখনো বলে সোডিয়াম নাইট্রেট নিয়ে করতে, তাহলে সোডিয়াম নাইট্রেট প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেই নাইট্রিক অ্যাসিডই তৈরি করে, আর তোদেরকে শেখানো হয় ডিরেক্ট নাইট্রিক অ্যাসিড নিয়ে করো। তার মানে প্রথম স্টেপটা তোদের লাগছে না। তোরা কি করছিস, এই যে নাইট্রিক অ্যাসিডটা যেই মাত্র তুই নিলি, সেটা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলো। কি হবে রিয়াকশন করে? এই যে FeSO4 আছে, এটা জারিত হয়, জারিত হয়ে আয়রন, দেখ এখানে এই যে FeSO4 এর মধ্যে, তোকে আমি শুধু একটু দেখিয়ে দিই, FeSO4 এর মধ্যে আমি যদি ভাঙি, আয়রন আছে Fe2+ রূপে, সেখান থেকে ধর তৈরি হচ্ছে Fe2SO4 3। এইটাকে যদি আমি একটু ভাঙি, Fe2SO4 3, তাহলে এইখান থেকে পাওয়া যাচ্ছে, দেখ Fe আছে, এখানে 3 আছে, তার মানে Feর জন্যই এই 3টা এখানে গেছে, তাহলে পাওয়া যাচ্ছে Fe3+। কতগুলো? দুটো। এটাকে ভাঙা শেখাবো পরে ক্লাস 10-এ। এই যে নিচে যেটা থাকে সেটা পাশে বসাতে হয়, অন্যজনের নিচে যেটা থাকে সেটা মাথায় বসাতে হয়। কি দেখতে পাচ্ছি? Fe যোজ্যতাটা এই পাশে যেটা গেছে সেটাই তো Feর যোজ্যতা, তাহলে Feর যোজ্যতা 3, ওই জন্য Fe3+। কি বুঝলি রে ভাই? Fe2+ থেকে Fe3+ হচ্ছে মানে জারিত হচ্ছে, সেই ম্যাজিক মনে রাখতে বলেছিলাম। নাইট্রিক অ্যাসিড সবাইকে জারিত করে দেয়। এখানে নাইট্রিক অ্যাসিড আছে তো, ও FeSO4 কে কি করছে? জারিত করে দিচ্ছে, ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেটে কনভার্ট করে দিচ্ছে। তাহলে নিজে কি হবে? বিজারিত হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে গেল? এনোতে কনভার্ট হয়ে গেল। এই যে নাইট্রিক অক্সাইড, এই যে এনো, এই এনোটাই কিন্তু অ্যাকচুয়াল মেন স্টেপ খেলে এখানে, কিন্তু মেন মেসি হচ্ছে এই এনোটা, এই গোল করবে। এবার নেক্সট স্টেপে কি দেখতে পাচ্ছি? এই যে FeSO4 যেটা দিয়েছিলাম সেটা জলের সঙ্গে যুক্ত হবে, নিয়ে একটা জটিল যৌগ তৈরি করবে। এই ধরনের যৌগগুলো তোরা আগে দেখিসনি। এখানে তুই দেখ, নর্মাল যেমনি আমরা ধর CaCl2 লিখছি, এখানে আমরা ক্যাটায়ন অ্যানায়নকে সেপারেট করতে পারছি, কিন্তু এই যে যৌগটা রয়েছে FeH2O6SO4, এটা দেখ, এটাও কিন্তু নর্মাল একটা যৌগ। এটা তোরা ক্লাস 12-এ উঠে পড়বি অ্যাকচুয়ালি, এখন শুধুমাত্র তোদের একটুখানি জেনে রাখতে হবে। এইটাকে এরকম ভাবে লেখা যায়, FeH2O6 2+, তার সঙ্গে SO4 2-। মানে দেখ, ক্যাটায়ন অ্যানায়ন আছে, কিন্তু ক্যাটায়নটা কত বড় একটা ক্যাটায়ন, এটাকে বলে জটিল ক্যাটায়ন। জটিল ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, সেই কারণে এটা একটা জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড হয়েছে। তাহলে এখানটায় দেখ সিম্পল, 6 অণু জল নিতে হয়েছে, 6 অণু জল গিয়ে এফির মধ্যে ঢুকে পড়েছে, এই যে 6 অণু জল, ব্যাস ক্যাটায়নটা তৈরি হয়ে গেল। আর এই যে SO4 2- আছে সেটা বাইরে থেকে গেল, হয়ে গেল। এবার এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, এই যে হেক্সা অ্যাকুয়া, হেক্সা মানে কি? হেক্সা মানে 6, এই 6 আছে বলি হেক্সা কথাটা লেখা হয়, নিশ্চয়ই দেখবি এখানে থাকবে। এই যে হেক্সা হাইড্রেট, হাইড্রেট মানে জল, হেক্সা কেন? কারণ 6টা রয়েছে। তার সঙ্গে যখনই নাইট্রিক অক্সাইডটা যুক্ত হচ্ছে, পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে এখানে যে 6টা জল আছে তার মধ্যে থেকে একটা জল বেরোবে, কারণ এর ভেতরে 6 জনই থাকতে পারে, এফির সঙ্গে 6 জনই থাকতে পারে। 6 জন যদি থাকে তাহলে এনোটা ঢুকতে পারবে না, সেই জন্য একটা জল বেরিয়ে যাবে। তাহলে কটা জল হয়ে গেল বল? 5টা জল হয়ে গেল। এবং যেহেতু আরেকজনের জায়গা ফাঁকা হয়ে গেল, এই এনোটা গিয়ে ভেতরে ঢুকে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে FeH2O5 এনো হয়ে গেল। আর এই যে H2টা বেরোলো সেটা বাইরে বেরিয়ে গেল। এই যে পদার্থটা তৈরি হলো FeH2O5 এনো, একটা জল বেরিয়ে গিয়ে এনোটাকে ঢোকার জায়গা দিল। এই পদার্থটাই তোদের ওই ব্রাউন রিংটা যেটা তৈরি হয়, ঠিক আছে? পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন তোরা বিভিন্ন পড়েছিস, বিভিন্ন রকম নাম তোরা পড়েছিস, কোনো ব্যাপার না, যেটা পড়েছিস সেটাই লিখবি, ঠিক আছে? এই হচ্ছে পুরো বিষয়, আর এই হচ্ছে সেই ব্রাউন রিং। তোদেরকে হয়তো কখনো প্র্যাকটিক্যালে দেখানো হয়নি, যাই হোক, ঠিক আছে। বিভিন্ন রকমের ব্যাপার দেয় এখানে, ঠিক আছে? বিভিন্ন রকম ছবি তোরা দেখতে পাবি, বিভিন্ন যে ছবিতে বিভিন্ন রকমের ব্যাপার থাকে, কিন্তু আলটিমেট ব্রাউন রিংটা এরকমই দেখতে হয়, ঠিক আছে? এটা তুই দেখতে পাবি যখন প্র্যাকটিক্যাল করবি। আমি আশা করব তোর কাছে সমস্ত কিছু পরিষ্কার আছে, সমস্ত কিছু ক্লিয়ার আছে। এইবার শুধু তোকে একটুখানি পড়তে হবে, একটু শিখতে হবে, একটু দেখতে হবে, একটু বুঝতে হবে, ব্যাস, খতম খতম খতম। বাকি তোর আর কোনো সমস্যা নেই, তুই পুরো শিখে গেছিস যে অ্যাসিড বেসের বিক্রিয়াগুলো কিভাবে লিখতে হয়। তোর মধ্যে এখন একটা কনফিডেন্স আছে, তুই যখন এখন বই খুলবি তুই শুধু বিক্রিয়াগুলোকে মুখস্থ করবি না, তোর কাছে একটা অ্যাঙ্গেল থাকবে দেখার, তুই দেখে বুঝতে পারবি এর পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্টের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করছে। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যখনই পড়তে যাবি তুই বুঝতে পারবি যে না, এগুলো এক্সেপশনাল বিক্রিয়া নয়,
এই নাইট্রিক অ্যাসিডটা জারক পদার্থ বলেই ও জারিত করে জলে কনভার্ট করছে আর নিজে বিজারিত হয়ে বিভিন্ন বিভিন্ন পদার্থ তৈরি করছে। তুই যখনই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পড়তে যাবি তুই দেখবি লঘুর ক্ষেত্রে সিম্পল রিয়াকশন আছে, যখনই গাঢ় ঘন বলছে তখন ডিফারেন্ট রিয়াকশন। কেন? কারণ সেটা জারিত করে দিচ্ছে। তুই যখনই বলয় পরীক্ষা পড়তে যাবি তুই এবার বুঝতে পারবি যে না, এই কম্পাউন্ডটা, এই কমপ্লেক্সটা হুট করে আসেনি, এটা একটা জটিল যৌগ এবং সেখানে যেহেতু 6 জনই থাকে, একজনকে সরিয়ে এনোটা গিয়ে ঢুকছে না। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো তোর কাছে পরিষ্কার। আমি ওয়ান শট করালাম না, জাস্ট তোকে একটু বিক্রিয়ার ধাঁচটা শেখালাম খুব কম সময়ের মধ্যে। এবার তুই ক্লাস 9 পর, আসল খেলা শুরু হবে ক্লাস 10-এ, দেখা হবে ক্লাস 10-এ। তোরা পড়তে থাক, তোদেরকে থার্ড সামেটিভও কিছু কিছু জায়গায় আমি হেল্প করব। আর তারপরে ক্লাস 10-এর একদম শুরু থেকে আমি আছি, তোকে যেভাবে ভৌত বিজ্ঞান শিখিয়ে দেবো, তুই শুধু পড়তে থাকবি, বাকি তোর দায়িত্ব আমার। তুই শুধু পড়তে থাকবি, বাকি তুই কিভাবে নাম্বার পাবি, তোকে কি করে 100 পাওয়াতে হবে। তোরা দেখেছিস অ্যাডভেঞ্চার একাডেমি থেকে কত র্যাঙ্ক বেরোয়। 2027-এর মাধ্যমিক এমনি কাঁপবে, আর তোদের বেলা 28-এর মাধ্যমিক কি করে কাঁপাতে হয় আমি দেখে নেব। আমি 9 পড়াই না, স্টিল আমাদের 9-এর গ্রুপে 700-র বেশি ছেলেমেয়ে যুক্ত হয়ে গেছে। আমাদের 9-এর কোনো ব্যাচ নেই, কিন্তু 9-এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে 700 জনের বেশি রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক আমি নিচে দিলাম, তোরা ওখানে জয়েন করে থাক, ওখানেই কথা হবে, ওখানেই সমস্ত ছেলেমেয়েদের সাথে আমি জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, ভাই বোনগুলোর সাথে কি কি দরকার তোদের বল। এমনি আগেও বলেছিল অবাধে পতনশীল বস্তু করে দিয়েছিলাম, অ্যাসিড খাল লবণ বললো, করে দিলাম। ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা, এটা আমাদের অফিসিয়াল স্লোগান।